ওকে, তো আজকে হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস। তো জাভা স্ক্রিপ্টে জাম্প করার আগে আমরা একটু গুগল করবো তো জাভা স্ক্রিপ্ট কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্ট যখন আমরা গুগল করলাম, তো গুগল করে কি পাইলাম, যে জাভা স্ক্রিপ্ট কি একটা লাইক ইন্টিগ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, খুব ভালো কথা, তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকার পরেও আমরা কেন জাভা স্ক্রিপ্ট ইউজ করবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? সো এটার ব্যাপারে জানার জন্য আপনি যদি জাভা স্কুলে চলে যান, ওইখানেও সুন্দর মতো একটা ডিটেল ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে যাবেন। যেমন হচ্ছে কি, জাভা স্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রথম রিজন আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো, ঠিক আছে? সেকেন্ড রিজনটা কি, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারি। এরপর থার্ড, ইজি টু লার্ন। আর এখানে ওরা বলছে এই যে স্কুলটা আছে এখানে আপনারা সেটা পুরো জিনিসটা শিখে দিতে পারেন। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই এটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি লেখেন যে টপ, আচ্ছা লেখেন টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্চ করেন তাহলে কি আছে, এখানে সবার টপিকে জাভা স্ক্রিপ্ট আছে, এরপর পাইথন। তো জিনিসটা আসলে কি, মানে উপর নিচ থাকে, একবার এটা উপরে যায়, একবার এটা ডিমান্ড, একবার বার এটা কমে। বাট ঘুরে ফিরে দেখা গেছে পাইথন নাহলে জাভা স্ক্রিপ্ট আপনার দুইটাই শিখে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারতেছেন। আচ্ছা, তো প্রথম জিনিসটা হচ্ছে কি, আমরা ওয়েব নিয়ে কাজ করতে ওয়েব ডেভেলপমেন্ট চাপ করবো একটু করে, তাই না? তো যেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্টে চাপ করবেন, তো এখানে জাভা স্ক্রিপ্ট বলা হয় হচ্ছে ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর আপনি যে কোনো টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন জাভা স্ক্রিপ্ট বানাতে পারবেন। আর এই যে ব্রাউজার দেখতেছেন, এই ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট ছাড়া কিছুই রান করে না, ঠিক আছে? আপনি যদি ভেবে থাকেন যে জাভা স্ক্রিপ্ট আপনি ব্রাউজার ভিত্তিক কিছু করবেন, তাহলে আপনাকে অবশ্যই কি জাভা স্ক্রিপ্ট জানা লাগবে। জাভা স্ক্রিপ্ট ছাড়া কোনো জিনিস ওয়েবে রান করে না। ওকে, তার মানে সবকিছু কম্পাইল হয়ে জাভা স্ক্রিপ্ট হয়ে পুরো রান করে। সো এখন তার মানে ওয়েব ভিত্তিক যদি কোনো কাজ করতে হয় ইন ফিউচারে, আপনার অবশ্যই জাভা স্ক্রিপ্ট জানতে হবে। এটা ছাড়া আপনি ওয়েবের যে কোনো ফিল্ড হোক না কেন, যে কোনো জায়গায়, মানে ক্রোম বলেন, সাফারি বলেন, মজিলা বলেন, যে কোনো ব্রাউজার হোক না কেন, ওইখানে আপনি কাজ করতে পারবেন না আনলেস আপনি জাভা স্ক্রিপ্ট জানেন, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে অনলাইনে এমন কিছু রান করে যেটা আপনি যদি বানাইতে চান, তাহলে আপনার অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। সবচেয়ে এটা প্রথম আমার শর্ত। এর আগে অবশ্যই এইচটিএমএল জানা লাগবে, বেসিক ডিজাইন করতে পারে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট জানলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে কি, আপনি ডাইনামিক ইন্টারেক্টিভ করতে পারবেন ওয়েব পেজ গুলোকে। এখন আমরা যে ওয়েব পেজ গুলো দুধের বানাইছি, ওগুলো কি স্ট্যাটিক কিছু ওয়েব পেজ, মানে ডিটেলস জাস্ট ডিজাইন করে ডিটেলস গুলো দেখা যাচ্ছিল, বাট কোনো ডাইনামিক ছিল না। সো একটা এক্সাম্পল তারা দিছে যে মাই ফার্স্ট জাভা স্ক্রিপ্ট। যদি আমি এখানে ক্লিক করি আছি, তাহলে কি আমার কোন দেশে আছি, ঠিক আছে? আর আমার হচ্ছে টাইমটা এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এভাবে করে আর এভাবে আর অনেকগুলো এক্সাম্পল তারা দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা যে একটা ডিসিশন আমি, যে আমি এখানে ক্লিক করার পর কিছু একটা হচ্ছে, ক্লিক করার পর অ্যানিমেশন হচ্ছে, তারপর ধরেন হচ্ছে আমি ইউজার লগ ইন করতেছে, সাইন আপ করতেছে, তাই না? এরপর ধরেন হচ্ছে ডার্ক মোড এনাবল করতেছি, লাইট মোড এনাবল করতেছি। এই যে যখন আমি ডার্ক মোডটা এনাবল করলাম, করার পর পাইথনে গেলাম, এটা একটা অন্য একটা পেজ, রিলোড দিচ্ছে না, অন্য একটা পেয়ে যাচ্ছি, তাও কিন্তু আমার ডার্ক মোডটা থেকে যাচ্ছে। কারণ কি, এটা আমার ব্রাউজারের ভিতরে সেভ করা হয়ে গেছে, এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টে করা হচ্ছে। এই যে স্লাইডারটা এখান থেকে এখানে যাচ্ছে, এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টে বানানো হয়েছে, তাই না? তো সবকিছুই কি, আমরা যত ইন্টারেক্টিভ জিনিস দেখি এগুলো কোনো কিছু জাভাস্ক্রিপ্ট ছাড়া পসিবল না। তার মানে ব্রাউজারের মধ্যে যে কোনো ইন্টারেক্টিভ জিনিস হোক না কেন, আপনি ব্রাউজার ইন্টারেক্ট করতে হলে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। সেটাও ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করুন, সেটা আপনি কোনো অ্যানিমেশন, কোনো ফিচার বা সেটা যাই হোক না কেন, আমাদের সবকিছুতে জাভাস্ক্রিপ্ট লাগবে। আচ্ছা, ভালো কথা। সো যদি আমরা একটা শুরু থেকে বলছেন ওয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, তো বলেই দিছে ওয়ান অফ দ্য থ্রি ওয়ার্ল্ডের মধ্যে তিনটা যদি পপুলার ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে জাভাস্ক্রিপ্ট একটা। তাহলে শেখা উচিত ছোট ওয়েব নিয়ে কাজ করতে চাই, কারণ মোটামুটি ওয়েব পেজ বানাতে জানি, কি ওয়েব পেজ বানাইতে হয় এটা আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমাদের জাস্ট ইন্টারেক্টিভ করার জন্য বা আরো পাওয়ারফুল হওয়ার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। আচ্ছা, তো এটা গেল জাভাস্ক্রিপ্ট ছোট্ট ইন্ট্রোডাকশন। তো এখন জাভাস্ক্রিপ্ট প্রথম রিলিজ হয় হচ্ছে ES1, ঠিক আছে, ECMAScript। সো এই যে 1997 সালে, এখানে যদি ডিটেলস দেখেন, 1995 ডিগ্রি সে করতে পারে, এখানে কোনো ট্রানজিশন অপশন আছে কিনা। আচ্ছা, যাই হোক, যাই হোক। সো আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি 1995 শুরু করে, মানে 95 সাল থেকে স্টার্ট হয়, এরপর ধীরে ধীরে ভার্সন আপডেট হয়ে থাকে। তো
তো ECMAScript একটা কোম্পানি আছে যারা হচ্ছে ওদের ভার্সন ক্লাসেস লঞ্চ করে। ওকে। আচ্ছা, তো এইভাবে করে ES1, ES2, ES3 1999 পর্যন্ত একটা ভার্সন আপ চলতে থাকে। এরপর যে মেইন ভার্সনটা রিলিজ হয় যে ES5, ঠিক আছে, 2009 সালে। তারপর সেকেন্ড ডিভিশন, তারপর হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2016, 17, 18, 21, 22 এইভাবে করে বিভিন্ন ভার্সন আপডেট হতে থাকে। এখন পর্যন্ত আমরা যে লেটেস্ট ভার্সনটা ইউজ করি সেটাকে বলা হয় ES6 প্লাস। ঠিক আছে। তো তার মানে কি, যে জাভাস্ক্রিপ্ট লেটেস্ট যে ভার্সনটা ওইটা আমরা ইউজ করে অনেক কিছু করতে। আচ্ছা, ভার্সনটা এমন কি হয়েছে, বেশি কিছু না, ধরেন আগে যেমন হচ্ছে অনেক কোড লেখা রাখতো, এখন দেখা গেছে ওইটাকে সিম্পলিফাই করে তারা একটা এমন একটা জিনিস আবিষ্কার করছে যে আমি এটা লিখলে আমার 3-4 লাইনে কোড অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে সিম্পলিফাই করে ফেলছে অনেকটা আর কি, অনেক নতুন নতুন ফিচার নিয়ে আসছে। তো এইভাবে করে ভার্সন আপডেট করছে আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, তো এগুলো আমরা সামনে দেখবো আর কি। তো এখানে যেগুলো হচ্ছে বেসিক্স, মানে সবগুলো জানা লাগবে, এর প্রসেস ES6 এ কি কি নতুন নতুন জিনিস আনছে সবকিছু আমরা এখানে ডিটেলস পেয়ে যাবো। 2009 সালে কি ছিল, 2015 সালে কি ছিল, 16, 17, 18, 19, 20 কি এমন আপডেট আছে। তো প্রত্যেকবার যে আপডেট গুলো আনে তারা বলে দেয় যে এই ভার্সনে এই আপডেটটা আসছে। ঠিক আছে, আগে এভাবে কোড দেখতেন, এখন এভাবে করলে আরো বেটার রেজাল্ট পাবে, এভাবে বিষয়গুলো। আচ্ছা, তো এখন জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে রান করবো, তাই না? আচ্ছা, তো আমি কি বলছি যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করে, তাই না? তো আপনারা আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে আসি। তো যদি ব্রাউজার রান করতে চান, এটা খুবই কি সিম্পল, কিভাবে করবেন, বেশি কষ্ট আপনাদের করতে হবে না। জাস্ট হচ্ছে রাইট ক্লিক করবে, ইন্সপেক্ট করবে, দ্যাটস ইট। এখানে কি করতে, আপনি যেটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতে পারবেন। ওকে। অথবা আপনারা চাইলে উইন্ডোজে অপশনটা আছে, আর ম্যাকে চাইলে আপনারা যে কমান্ড অপশন যদি যে প্রেস করেন তাও কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, শর্টকাট অনেকগুলো বের করে নিতে পারে। অথবা আপনি জাস্ট রাইট ক্লিক করলেই হবে। ওকে, ইন্সপেক্ট করলেও কি, আমরা একটা টুল পাচ্ছি, এটার নাম কি বলে, এটা হলো ক্রোম ডেভ টুলস। ঠিক আছে, এটা সবগুলো ব্রাউজারে মোটামুটি আছে, তো ডেভ টুলস থাকে, ওইখানে আপনি জাভাস্ক্রিপ্ট রান করতে পারবেন। বা ব্রাউজারে আপনি যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন ওখানে কি কি ইস্যু আছে সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। কি হবে, এখানে কনসোল নামে একটা কি ট্যাব আছে। ঠিক হয়, এই ট্যাবের মধ্যে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, মানে কোড এক্সিকিউট করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি লাইফের বা ফার্স্ট টাইম যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করে থাকি বা না করে থাকি, আমরা লাইফের ফার্স্ট কোড যদি লিখি সেটা হচ্ছে ব্রাউজারের মধ্যে যে console.log। এই console.log মানে কি, console.log মানে এই যে ব্রাউজারের কনসোলে আসি আমরা, এখানে চাইলে আমরা কিছু একটা দেখাতে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে কনসোল। এই কনসোল মধ্যে লগ করবো, কিছু তো দেখাবো, যে console.log। এরপর কি দিছি, প্যারেনথেসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলি, এটাকে আমরা প্যারেনথেসিস বলি আর কি। ওকে। এরপর ধরেন আমি এখানে লিখলাম 20, নাম্বার দিলাম, নিলাম এন্টার। দেখেন এখানে 20 চলে আসছে। ঠিক আছে, কিছুই না, আমি জাস্ট ভ্যালুটা কি দেখাচ্ছি, মানে শো করতেছি কনসোলের মধ্যে। তো এভাবে এই জাভাস্ক্রিপ্ট যদি লিখতে হয়, এটাই হচ্ছে আমাদের প্রথম লাইন, যেটা আমরা ব্রাউজারে শো করতেছি। জাস্ট একটা ভ্যালু দেখাচ্ছি, শুধু তাই না, ভ্যালু দেখাম চাইলে ক্যালকুলেশনও করতে পারি। ফর এক্সাম্পল, 20-এর সাথে 20 যোগ করলে কত হয়, এন্টার দিব। দেখেন 40 কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন? তো আমি আরেকবার দেখেন, ধরেন আমি দিলাম 60, অ্যাড করলাম বা মাইনাস করলাম, তাহলে কত, -40 দেখাচ্ছে। মানে যেই টাইপের ক্যালকুলেশন দরকার হয় আমি চাইলে ক্যালকুলেশন এখানে করতে পারবো। ধরেন আমি 20-কে 2 দিয়ে ভাগ করার কত হয়, 10 হয়, 10 কিন্তু চলে আসছে। তার মানে ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা আমি কিন্তু করতে পারতেছি, তাই না? কোথাও, কোথায়, তাও আমি ব্রাউজারের কনসোলে। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ, আপনাদের সামনে দেখানো হবে। ওকে, বুঝছো? আচ্ছা, তো তার মানে কি, আমার যদি জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে হয় বা রান করতে হয়, তাহলে কি করতে হবে, ব্রাউজারে রান করতে হলে console.log, মানে ব্রাউজারের কনসোল আমি জিনিসটা লক করে দেখাচ্ছি, এই দেখাচ্ছি 10 চলে আসছে। তো এটা কি করতেছি, এটা তো আমি এখান থেকেই করতেছি, মানে ব্রাউজারের ভিতর থেকে করতেছি, এখানে ক্লিক করলে সব আবার চলে যাবে, মানে ক্লিন হয়ে গেলো আর কি। তো এইভাবে আপনি চাইলে যে কোনো টাইপের ম্যাথমেটিক্যাল কাজগুলো কি এখানে করতে পারবেন, ক্যালকুলেশন। ঠিক আছে, ধরুন আপনি যদি যেমন 2-কে যদি 3 দিয়ে গুণ দেন তাহলে কত হয়, আমি এন্টার দেন, 6 চলে আসছে। মানে ম্যাথমেটিক্যাল কাজগুলো আমরা এখানে খুব ইজিলি করতে পারতেছি। এছাড়া শুধু এটা না, অনেক কিছুই করা যায়। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, যে আমরা যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝি, তা আমি সবার আগে এটাই করে দেখাইলাম আর কি। আচ্ছা, তার মানে ব্রাউজারে কনসোলে ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারতেছি। আচ্ছা, তো আর কি কি করতে পারবো, সবই করতে পারবো। তো আমরা সো এতক্ষণ ধরে যা করলাম এটা কি করলাম, এখানে এসে কনসোল করলাম। তো আমরা এমন কি কিছু করা যায় না যেটা হচ্ছে আমরা এখানে কোড করবো, যেগুলো এখানে ব্রাউজারে রান করবো?
তাই না? আচ্ছা, তো ওইখানে আসার আগে সবার মাথায় এটা আসতে পারে যে আমি যদি এখানে একটা টিউটোরিয়ালে যাই, একটা অপশন আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউটস ভ্যালুস। সো এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে টার্ন অন দ্য লাইট বাটন ক্লিক করি, এই বাটনটা জ্বলে উঠছে বা লাইটটা জ্বলে উঠছে, তাই না? বাতি জ্বলে উঠছে। তো আমি তো অফ করে দিই, আবার কিন্তু লাইট অফ হয়ে গেছে। তাই না? এটা কি হচ্ছে বেসিক্যালি, কিন্তু বাহাইন্ড দ্য সিন চিন্তা করে এখানে ইমেজ চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু আসলে কিন্তু লাইট জ্বলতেছে না, জাস্ট ইমেজটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে ম্যানুপুলেশন। ঠিক আছে, তো এই ম্যানুপুলেশনটা মানে কি, যে আমি ব্রাউজারের সাথে আমি যে এতক্ষণ ধরে যে এইচটিএমএল সিএসএস কোড করছি বা ট্যাবুইড কোড করছি, এইগুলো আমি জাভাস্ক্রিপ্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছি, এটাকে বলছে ম্যানুপুলেশন বলে। তো এটা আমরা কিন্তু শুরুর দিকে ডিরেক্টলি করতে পারবো না। কারণ কি, এই জায়গায় আসার আগে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে, তারপর গিয়ে আপনি হচ্ছে ম্যানুপুলেশনে জাম্প করতে হবে। না হলে আমি যখন ডিরেক্টলি এগুলো শুরু করি, তো আমরা অনেক কিছুই বুঝবো না যেগুলো কেন হইতেছে। তো এখানে জাম্প করার আগে আমাদের কি, আমাদের জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে ওইটার একটা সলিড ধারণা নিতে হবে। আচ্ছা, সো ব্রাউজার সাথে এখন অনেকের কোয়েশ্চেন অনেকের সময় শুরুর দিকে আসে যে ভাই ইন্টারেক্টিভ কিছু দেখতেছি না, খালি আপনি কনসোল সব দেখতেছেন। তো এটা প্রথম 3-4 ক্লাস সবাই কোয়েশ্চেনটা করে যে আমি তো এখনো মানে ব্রাউজারে কাজ করা কিন্তু দেখলাম কেন, ওই লেভেলে আসার আগে আমাদেরকে বেসিক্স গুলো শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা মিউট করে দিলাম ওকে। আচ্ছা, সো আমি সবাইকে আগে থেকে ক্লিয়ার করে দিলাম যে ম্যানুপুলেশন পুরোটা ডিফারেন্ট জিনিস। এখানে আমরা জাম্প করার আগে বা এইচটিএমএল এর সাথে ট্যালউইন এর সাথে জাভাস্ক্রিপ্ট ইন্টারঅ্যাক্ট করার আগে আমাদের অবশ্যই আগে বেসিক্স গুলো কভার করতে হবে। ওকে, আচ্ছা তারপর গিয়ে দেখবেন এগুলো সহজ লাগতেছে, খুব ইজিলি, এগুলো খুব ইজিলি করা যায়। ওকে, যা কঠিন বিষয় বা যা বুঝার বিষয় সেটা হচ্ছে কি ম্যানুপুলেশন, মানে ম্যানুপুলেশন আগে যে ভার্সনটা ভ্যারিয়েবল কি, বাট এগুলো আমরা এখন কথা বলবো আর কি আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা এখন আহ আমি এখানে চলে আসি, সমস্যা নেই। বা আমি যদি ট্যাবটা ওপেন করে ফেলি, এই যে কনসোলটা আছে, আমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করব। ঠিক আছে, তো এইচটিএমএল ফাইল নাম হচ্ছে index.html। এখানে আমি একটা পয়লার টেমপ্লেট জেনারেট করলাম, ভালো কথা। একটা ফাইল তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে basics.js। আচ্ছা, তো আমরা এইচটিএমএল শিখছি, জানি এইচটিএমএল ফাইলে ডট এইচটিএমএল হয়, সিএসএস শিখছি ডট সিএসএস হয়, তাই না? তারপরে আর জাভা স্ক্রিপ্টে কিভাবে হয়, ডট জেএস এক্সটেনশন। ঠিক আছে, মানে আপনি যদি কোনো ফাইল তৈরি করেন ডট জেএস দিয়ে, ওইটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইল হিসাবে রিকগনাইজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো ফাইল তৈরি করলাম, ভালো কথা। তো আমি কোড লিখবো কেন? আচ্ছা, কোড লেখার দুইটা ওয়ে আছে। আমরা চাইলে এইচটিএমএল এর মধ্যেও কোড লিখতে পারি, কনসোলও কোড লিখতে পারি, যেটার সাথে এখানে কোনো কানেকশন নাই, বাট আমি যদি কানেকশন বিল্ড করতে চাই কিভাবে করবো সেটা আমরা দেখবো। আর আমরা চাইলে আলাদা ফাইলকেও কোড লিখতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট বইটাকে দেখি যে আমি এইচটিএমএল এর মধ্যে কিভাবে কোড দেখি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো আমি এখানে এইচটিএমএল ফাইলটা ওপেন করলাম, এখানে আমি লিখলাম যে আচ্ছা একটা কাজ করে সুন্দর করে দিয়ে ফেলি, মানে বডির মধ্যে। আচ্ছা, এটা একটা কাজ করি, এটা বলা স্টাইল যে ট্যাগটা আছে, এখানে বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট কালার, যেটা কালার হচ্ছে ব্ল্যাক, আর টেক্সট অ্যালাইন সেন্টার, সেটা কেন হচ্ছে একটু পরে বুঝবে। আর হচ্ছে আমার ফন্ট সাইজ আপরে হচ্ছে সেন্টার। আচ্ছা, তো এখানে আমি যেটা দেখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল সেট, দেখে এটাকে আমি নতুন একটা ট্যাব ওপেন করবো। তার হিউজ বড় হয়ে গেছে, এটাকে আমি আপাতত অনেক জুম করে বলছি আমি, জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস। ওকে, ভালো কথা। এখানে আমার কনসোলের ইনফো দেখা যাচ্ছে, এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস, যাতে বুঝতে পারি আমরা কি নিয়ে কাজ করতেছি। সো আমি একটা প্লেন এইচটিএমএল বেসিক্যালি লিখছি, আর কিছু না। এখন আমি যদি এখানে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতে চাই, তাহলে কিভাবে করবো? সো স্ক্রিপ্ট কিন্তু ট্যাগ আছে, কি নামে, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগটা কি করে, আমার জাভা স্ক্রিপ্টকে এক্সিকিউট করে একটা অপশন যে তৈরি করে দেয়, যে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। তো চলেন আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখে ফেলে, যে কনসোল ডট লগ, মানে একটু শর্টকাট যে লেখেন সিএলজি লিখে এন্টার দিবেন। এখানে কনসোল ডট লগ আমরা এখানে করছি না, এটা আমরা এখানে লিখতে পারতেছি। ভালো কথা। সো আমি যদি এখন লিখি যে কনসোল ডট লগ 20 বা 2 বা 245, সেভ দেই,
দেখেন এখানে কিন্তু 245 চলে আসছে, কোথেকে আসছে, index ডট এইচটিএমএল 20 নম্বর লাইন থেকে আসছে। দেখছেন যে 20 নম্বর লাইন থেকে কনসোল ডট লগ 245 এখানে দেখাচ্ছে। তার মানে আমার যে এইচটিএমএল ফাইলটা আছে সেটার মধ্যে যে জাভাস্ক্রিপ্ট লিখতে সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তো এছাড়া যদি আমি কোনো লেখা লিখতে চাই, যে কনসোল ডট লগ, তো মানুষ তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করে যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন বা কনসোল করেন, সেভ করেন, যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে লেখাটা এখানে চলে আসছে। আপনি চাইলে আপনার নামটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা যদি কোনো সেন্টেন্স লিখতে চাই, আপাতত বুঝে নেন, যে কোনো সেন্টেন্স যদি লিখতে চাই তাহলে ট্রাই করবো সেটা কি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে লেখা। ওই ডিরেক্টলি এভাবে কি লিখবো না, এভাবে লিখবো না। যদি সেভ দেয় তাহলে কি বলছে, একটা সিনট্যাক্স এরর বলতেছে। মানে আমরা সাধারণত এই ক্যারেক্টার গুলো এভাবে লিখবো না, এভাবে লিখবো ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো, তাহলে কাজ করবে, কোনো এরর টেরর দিবে না। সো আমরা যদি আমাদের এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে চাই, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ওই কনসোল লগ দিয়ে আমরা জিনিসগুলোকে ব্রাউজারের কনসোলে ভিজিবল কোড দেখাইতে পারি। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? একটু চ্যাটে রেসপন্স করবেন যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম যে প্রোগ্রামটা সেটা কিভাবে ব্রাউজারে এক্সিকিউট করবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো আমরা মোটামুটি এক্সিকিউট জিনিসটা বুঝলাম। আচ্ছা, তো এখন আসি তো আমাদের প্রথম বিষয়টা। তো আমি যদি এখানে আসি রুলসে, এখানে যেমন হচ্ছে আউটপুট স্টেটমেন্ট সিনট্যাক্স, সো এখানে হচ্ছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস, ঠিক আছে। সো আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা কিভাবে লিখলাম, যে হ্যালো ওয়ার্ল্ড বা হচ্ছে 245 বা যে কোনো নাম্বার আমরা সেটা প্রিন্ট করতে পারি, ইভেন্টুয়ালি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাই না? আচ্ছা, তো এখানে রেজাল্ট গুলো দেখতে পারতেছি। আচ্ছা, ভালো কথা। তো এগুলো গেল যে আমরা চাইলে ব্রাউজারে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে বা আমাদের এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে জিনিসগুলোকে লিখতে পারি, হয় ভালো কথা। এখন আমি চাচ্ছি যে জিনিসগুলোকে একটু আরেকটু নেক্সট স্টেপে নিয়ে যেতে। আচ্ছা, কি হবে ওকে, সো ধরেন আপনি চাচ্ছেন দুইটা ভ্যালু, আপনার কাছে দুইটা ভ্যালু আছে, ধরেন 10 আর হচ্ছে 20, ঠিক আছে। জুম করে দিতে দেখতে অসুবিধা হয়। আচ্ছা, এই 10 আর এবং 20 এই দুইটার মধ্যে কি চাচ্ছেন আপনি, হয়তো বা যোগ করবেন বা বিয়োগ কিছু একটা করবেন। কি করবেন, হয় যোগ করবেন নাহলে বিয়োগ করবেন, কিছু একটা আপনি করার প্ল্যান করতেছেন। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন? ওকে, তো আমরা নর্মালি কি শিখছি এতক্ষণ ধরে, যে হ্যাঁ কনসোল ডট লগ মানে ব্রাউজারে কনসোলে দেখাও কি এই 10 আর 20-এর যোগফল। তো আমরা খুব ইজিলি জিনিসটা করতে পারতেছি। আমি সেই দেখুন 10 আর 20-এর যোগফল 30 কিন্তু এখানে দেখাচ্ছে গ্রাফিকে, কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, ভালো। সো এখন আমার যদি প্রোগ্রামটা অনেক বড় হয়, একটা আপনি কি ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করেন, এখানে তো শুধু দুইটা ভ্যালুর যোগফল, অনেক কাহিনী হয়, অনেক কিছু হয়ে থাকে, তাই না? তো এত কিছু জিনিস কিভাবে হ্যান্ডেল করবে? তো হ্যান্ডেল করার জন্য একটা ভ্যারিয়েবলস নামে কিছু একটা জিনিস আছে, ভ্যারিয়েবলস। আচ্ছা, তো এই ভ্যারিয়েবলস জিনিসটা কি? আচ্ছা, তো ভ্যারিয়েবল জিনিসটা আসলে বেশি কমপ্লেক্স কিছু না। তো ধরেন আমরা অনেকগুলো বক্স দিলাম, ঠিক আছে, আপনার কাছে অনেকগুলো বক্স আছে। ওকে, একটা, দুইটা, তিনটা বক্স আছে। ওকে, আচ্ছা, তো যদি আপনি এই বক্সের মধ্যে চিন্তা করেন, যদি আপনি এই বক্সের মধ্যে অনেকগুলা ধরেন টেক্সট দিয়ে লিখি, ধরেন আপনি এই বক্সের মধ্যে অ্যাপেল রাখছেন, ঠিক আছে। এটার মধ্যে ধরেন হচ্ছে আপাতত আপনি রাখছেন অরেঞ্জ। ওকে, এই বক্সের মধ্যে রাখছেন মানে ঠিকানা। ওকে, তো আপনি তিনটা বক্সের মধ্যে তিনটা জিনিস রেখে দিচ্ছেন, জিনিসটা বুঝছেন? তো রাখার পরে, তো আমরা যদি ধরেন একটা নর্মালি চিন্তা করেন, আপনি বক্স মধ্যে অ্যাপেল রাখছেন, ব্যানানা রাখছেন, অরেঞ্জ রাখছেন, তিনটা আলাদা আলাদা বক্সে। বাট এই বক্স গুলোকে কি করছেন, আহ ফল ঢুকানোর পরে আপনি প্যাকেট করে ফেলছেন, ঠিক আছে। তো প্যাকেট করে একজনকে দিয়ে দিবেন। এখন আপনি যাকে দিবেন সে কিন্তু বক্সটা খোলা পর্যন্ত বুঝবে না ভিতরে কি আছে, তাই না? স্বাভাবিক। সো এটাকে বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা লেবেল অ্যাড করতে পারি, তাই না? তো আমি কি লিখতে পারি, যে লেবেলটার নাম হতে পারে অ্যাপেল। তো এখন যদি একটা লেবেল অ্যাড করে দিই, যে বক্সের মধ্যে লেবেল দিলাম, যে নাম দিলাম বক্সের, যেটা এটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল মানে কি, এটার মধ্যে অ্যাপেল আছে। আমি এটার মধ্যে দিলাম হচ্ছে ব্যানানা।
সো এখন যে ব্যক্তি বক্সটা উপর থেকে দেখবে, না খুলে বুঝবে কি এটার মধ্যে অ্যাপল আছে, এর মধ্যে ব্যানানা আছে। তো আমরা মাঝে মাঝে যে বিভিন্ন প্রোডাক্ট শিপমেন্ট করি, তখন ওখানে লেখা থাকে যে ভিতরে প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি আছে, তাই না, অনেক সময় লিখে থাকে বিভিন্ন জিনিস আর কি। তো যাই হোক, সো এভাবে লেবেল দেওয়াটা, লেবেল দিলে সুবিধা হবে দেখতে যে ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, তাই না, একটা নাম দিলাম অ্যাটলিস্ট, আইডেন্টিফাই করতে পারি পরে, বা পরেটাকে দেখতে পারি, ইউজ করতে পারি। ওকে। তো ভ্যারিয়েবল হচ্ছে অনেকটা এরকম সিমিলার টাইপের জিনিস, যে আমরা এটার বক্স চিন্তা করে এই বক্সের মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারেন, বাট তার একটা নাম দেওয়া আমাদের প্রয়োজন। বুঝতে পারছেন? যেমন আমি এখানে অ্যাপেল না দিয়ে আমি কিন্তু যে কোনো কিছু দিতে পারতাম। ধরেন আমি এখানে ধরেন হচ্ছে আহ ধরেন 40 রাখলাম, ঠিক আছে, এই বক্সের মধ্যে রাখলাম হচ্ছে 50, এই বক্সের মধ্যে রাখলাম হচ্ছে 100, ঠিক আছে। তো এখন আমি যদি ব্রাউজারকে বলি যে এগুলো নিয়ে কাজ করতে, ঠিক আছে, এখন ব্রাউজার কিভাবে বুঝবে এই বক্সের মধ্যে 40 আছে, এর মধ্যে 50, এর মধ্যে 100 আছে, সে কাকে ডাক দিয়ে বলবে? তো ব্রাউজার কে বোঝানোর জন্য আমাদের নাম দিতে হবে একটা, যে এটা একটা বক্স, এর নাম হচ্ছে ধরেন হচ্ছে কি নাম্বার 1, এর মধ্যে কি আছে 40 আছে, তার ব্রাউজার নাম্বার 1 কে ডাক দিবে, তাহলে সে কি পাচ্ছে 40টা পেয়ে যাচ্ছে। এরপর সে হয়তো এটাকে আমরা বললাম এটা নাম, এটা নাম নাম্বার 2, ব্রাউজার এটাকে এই বক্সটাকে কল করবে, দেখবে এটার মধ্যে কি আছে 50 আছে, ঠিক আছে, তখন সে কিন্তু এই নাম্বার 1 আর নাম্বার 2 কে যোগ করে ওই দুটো ভ্যালু আমাকে দেখায় দিচ্ছে। বুঝতে পারছি? তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে বুঝবো। সো এই যে আমরা একটা প্র্যাকটিক্যাল করলাম যে আমার একটা বক্স আছে, এটার নাম কি দিচ্ছে নাম্বার 1। তো এই সেম জিনিসটা আমরা এখানে এখন করার ট্রাই করি। তো আমরা কি বলছি, এটাকে বলছি ভ্যারিয়েবল। তো জাভা স্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিফাইন করতে হয় var লেখে, ঠিক আছে, মানে বক্স বানাচ্ছি আর কি। তো বক্সটা বানাইতে হলে নাম দিলাম হচ্ছে var, শুরুতে লিখতে হয় var, ঠিক আছে, স্পেসিফিক কিওয়ার্ড। এরপর কি নাম দিবেন, আমি বললাম নাম 1 নামে একটা নাম দিব, দিলাম নাম 1 বা নাম্বার 1 আর কি, ঠিক আছে, লিখতে পারেন নাম্বার 1 এভাবে দিতে পারেন। আমি আর বেটার করে দেখা যাবে, আপনারা বুঝছেন নাম্বার 1, নাম্বার 1 কি রাখবেন, আমি বললাম নাম্বার 1 40 রাখবেন। ওকে, হয়ে গেল, দিলাম সেভ। সো এবার লেখার পর অবশ্যই একটা কি দিবেন, সেমিকোলন দিয়ে শেষ করবেন। এরপর সেভ আরেকটা বক্স তৈরি করি, যে নাম্বার 2, এটার ইকুয়ালস টু, এটার ভিতরে কি থাকবে, ইকুয়ালস টু মানে কি, এটার ভিতরে থাকবে মানে এটার ভ্যালু কি হবে, একটা ইকুয়াল, কি একটা ইকুয়াল মানে ভ্যালু কত থাকবে, নাম্বার 2 ভ্যালু বললাম 50, সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে। এখন আমি যদি ব্রাউজারকে বলি যে আমার এই নাম্বার 1 এর ভ্যালু কি, বা নাম্বার 1 এর মধ্যে কি আছে, এখন আমি যদি লিখি console.log নাম্বার 1, এন্টার দিলাম, দেখেন আমি কি করছি, console.log নাম্বার 1, এখানে কিছু আছে কিছু নাই। আমি যখনই সেভ দিব, এখানে কি আছে 40 আসছে, সে কিভাবে বুঝছে, কারণ আমরা বার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করছি, মানে বার দিয়ে ভ্যারিয়েবল তৈরি করে যার নাম হচ্ছে কি নাম্বার 1, যার ভিতরে ভ্যালু কি 40, সেটা এখানে দেখাচ্ছে। সেম ভাবে আমি নাম্বার 2 কে কনসোল লক করি, তাহলে 50 চলে আসছে, ঠিক আছে। তার মানে ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা একটা নাম দিয়ে তৈরি করে ওখানে আমরা যা ইচ্ছা রাখতে পারি। শুধু তাই না, আমি যদি দেখি যে var ধরেন হচ্ছে মাই নেম লিখে ইকুয়াল টু দিয়ে লিখলাম যে আইম, ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। এখন আমি যদি দেখতে চাই যে মাই নেমের মধ্যে কি আছে, যদি ব্রাউজারকে আক্স করি বা কনসোল লক করতে চাই, তাহলে কি আসে আইমার চলে আসছে। সবাই কি বুঝতে পারছি যে ভ্যারিয়েবল কি জিনিস? সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করছি, শুরুতে var লিখতে হবে, তারপর একটা নাম দিছি, তারপর একটা ভ্যালু দিছি, সেটা হতে পারে নাম্বার বা হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং বলবো, সামনে আসতেছি আমি। আচ্ছা, তো এরপর আমি যেটাই কনসোল লক করবো, নাম্বার 1 বলেন, নাম্বার 2 বলেন, সেভ দিব, তো ওগুলো এখানে কি সুন্দর মতো দেখা যাচ্ছে। অনেকটা কি বক্সের মতো, যে একটা বক্স তৈরি করলাম, একটা নাম দিলাম, বক্সের ভ্যালু আমি উপরে বলে দিই বক্সের ভিতরে এই জিনিসটা আছে। ওকে। আচ্ছা, ওকে। সো ভ্যারিয়েবল কেন দরকার, এইভাবে ডেটা গুলো স্টোর করার জন্য, আমার কাছে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, বিভিন্ন টাইপের ভ্যালু, ওগুলো আমরা এইভাবে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো। আচ্ছা, সো এখন ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমাদের হয়তো অনেকে জানা নাই। তো এটা আমরা এখন বুঝার ট্রাই করি। আচ্ছা, আসি। সো আমরা এতক্ষণ ধরে লিখলাম, কোনো মতো লিখলাম আর কি, নিজের মতো লিখলাম। এখন ভ্যারিয়েবল লেখে কেন এটা আমরা জানি না। সো রুলস অফ নেমিং ভ্যারিয়েবলস, ঠিক আছে। আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেছি। তো জাভা স্ক্রিপ্টে কমেন্ট বলে কিছু একটা আছে, তাই না? কমেন্ট মানে কি, আমরা এইচটিএমএল কমেন্ট করছি না, যে এখানে লিখলাম যে ধরেন আমি h2 দিলাম, লিখলাম হচ্ছে লরেন 19 দিয়ে সেভ দিলাম, তাহলে লরেন 19 চলে আসছে।
আমি চাচ্ছি না এটা দেখাইতে, তাহলে আমার বুঝার জন্য পড়ার জন্য আমরা কি করি, কমেন্ট করি না? ওই সেম কাজটা আমরা এখানে করতে পারি, জাস্ট সিলেক্ট করে দিলে কি হয়, কমেন্ট হয়ে যায়, তাই না? এই যে সেভ দিলাম, ওইটার দেখা যাচ্ছে না। তো কমেন্ট বেসিক্যালি আমরা কি জন্য করি, নিজে বুঝার জন্য বা পড়ার জন্য আমরা কমেন্ট করি, তাই না? বা অ্যাটলিস্ট ডেভেলপার বুঝতে পারে পরে যে লাইনটা কি জন্য লেখা হয়েছে। ওকে, তো সেম। তো জাভা স্ক্রিপ্ট আমরা যেটা কমেন্ট করতে পারি, কিভাবে কমেন্ট করতে পারি, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, মানে সিঙ্গেল লাইন কমেন্ট যাকে বলে। দেখেন, আমি যদি লিখি এটা হচ্ছে ভ্যারিয়েবলস, সেই দেখেন এটা কোনো ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়তেছে না, পড়তেছে কোনো জায়গায় কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে না। ওকে, আচ্ছা। তো আমরা কমেন্ট কিভাবে করব জাভা স্ক্রিপ্টে, জাস্ট হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে, ঠিক আছে, জাস্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এখন আমরা দেখবো রুলস অফ রাইটিং ভ্যারিয়েবলস। আচ্ছা, রুলস অফ রাইটিং বা নেমিং ভ্যারিয়েবলস। ওকে, আচ্ছা। তো আমরা ভ্যারিয়েবল কিভাবে তৈরি করবো, প্রথম যে রুলসটা সেটা হচ্ছে কি, আমাদের ভ্যারিয়েবল শুরু করার আগে আপাতত যে রুলসটা নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি, আর ফার্স্ট লেটার, আচ্ছা, ফার্স্ট উই শুড স্টার্ট স্টার্ট উইথ বার। ওকে, সো এটাকে স্টার্ট বা ওকে আমি বলি ফার্স্ট উই শুড ডিফাইন ভ্যারিয়েবল উইথ বার। আচ্ছা, মানে ভ্যারিয়েবল লেখার আগে আবার কি লিখতে হবে, সবার আগে বারটা লিখতে হবে, ঠিক আছে, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজ হচ্ছে ফার্স্ট লেটার শুড বি স্মলার, ঠিক আছে। প্রথম ওয়ার্ডটা অবশ্যই কি স্মল হইতে হবে, মানে বড় হাতের হওয়া যাবে না। মানে আপনি ভ্যারিয়েবল এভাবে লিখবেন না, নাম্বার এন বড় হাতের, ঠিক আছে, সেভ দিলে। আমি যদি এখন দিয়ে দিই যে নাম্বার ওয়ানটা বড় হাতের, এটা কাজ করছে, হ্যাঁ কাজ কিন্তু করছে। তো এখানে কাজ করা বড় বিষয় না, বড় বিষয় যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো, ঠিক আছে। তো আমরা ভ্যারিয়েবল আপাতত বড় হাতের নাম দিয়ে শুরু করবো না। আচ্ছা, এটা এটা বুঝতাম। তো ছোট হাতের দিয়ে শুরু করি, এখানে আমরা ঠিক করে দিই এটা, গেল। তারপর কি বলছি, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল দুইটা ওয়েতে আমরা লিখতে পারি, একটা হচ্ছে ক্যামেল কেস আর একটা হচ্ছে স্নেক কেস। রাইটিং ভ্যারিয়েবলস ইন ক্যামেল কেস অর স্নেক কেস। আচ্ছা, ক্যামেল কেস আর স্নেক কেস জিনিসটা কি, ক্যামেল কেসটা আমি বুঝাই। সো ক্যামেল কেস ভ্যারিয়েবলস হচ্ছে, এই যে আমি ভ্যারিয়েবলস মাই নেম, যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ছোট হাতের, পরের ওয়ার্ডটা বড় হাতের। আর এক্সাম্পল দিয়ে ফার্স্ট নেম, ফার্স্ট ফার্স্ট নেম ধরেন হচ্ছে আমি দিলাম সাফ, ঠিক আছে, সেই। তো এইভাবে দিয়ে কি করতে পারেন, আপনি ভ্যারিয়েবল নেম করতে পারেন, ফার্স্ট নেম, এরপর আপনার লাস্ট নেম, ঠিক আছে। এরপর ফর এক্সাম্পল আমি একটা দিতে ধরেন কার মডেল, ঠিক আছে, গাড়ির মডেল কত, বললাম গাড়ির মডেল হচ্ছে 2034 সালের মডেল, ঠিক আছে। তো এভাবে কি করছি, যে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, পরের ওয়ার্ডটা বড় হাতের, এভাবে করে আমরা যতগুলা ওয়ার্ড হয় আপনি চাইলে ভ্যারিয়েবল লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে। তো আপনার চাইলে ক্যামেল কেসে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারেন। যদি একটা ওয়ার্ড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, পুরোটা ছোট হাতের হইলো, তো সেই হিসাবে নাম্বারও চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে ছোট হাতের যে স্টার্ট করে বড় হাতে শেষ করতে পারেন, ক্যামেল কেস গুলো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গুড প্র্যাকটিস, মোটামুটি সব জায়গায় দেখবেন। আরেকটা হচ্ছে স্নেক কেস চাইলে করতে পারেন। স্নেক কেস কি জিনিস, যে ধরেন ফার্স্ট আন্ডার স্কোর নেম, ঠিক আছে, যে হ্যালো চেয়ার্স, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন যদি ভ্যারিয়েবল বড় হয় তাও কোনো সমস্যা নাই। ওকে, তো এটাকে বলে স্নেক কেস, আপনি যদি ভ্যারিয়েবল এভাবে ডিফাইন করতে পারেন। আমি যদি মাইনাস প্রিন্ট করে দিই, এই যে আওয়াজ চলে আসছে। ওকে, তো এভাবে চাইলে কি আমরা ভ্যারিয়েবল লিখতে পারি, যে প্রথম ওয়ার্ডটা দিয়ে পরের ওয়ার্ডটা আন্ডার স্কোর দিয়ে পরের ওয়ার্ডটা লিখলাম। এটাকে বলা হচ্ছে কি ক্যামেল কে, এটাকে স্নেক কেস বলে, ঠিক আছে, মানে সাপের মতো আর কি। এখন যদি আরো ওয়ার্ড বাড়ে, ধরেন ফার্স্ট নেম অফ লিখতে পারি এটাকে ফুটবলার, ঠিক আছে। ওকে, তো এইভাবে চাইলে আপনি লিখতে পারেন।
তো অনেক যত বড় হবে তত এইভাবে করে কি আন্ডারস্কোর বাড়বে, এটা হচ্ছে একটা ওয়ে, অথবা ক্যামেল কেস লিখতে পারে। ওকে, তো আপনি যদি কার মডেল অফ এভাবে দিয়ে বিএমডব্লিউ কেউ দিতে পারে, অথবা বিএমডব্লিউ দিতে পারে। Okay? আচ্ছা, তো এবার যদি নাম্বার কোনো বড় কোনো দেশের হয় বা হচ্ছে কোনো কান্ট্রি কোড হয়, তাহলে আপনি হয় ভ্যালুগুলো বাড়াইতে পারেন। তো প্রথম ওয়ার্ডটা খালি বড় হবে, যদি এটা পুরোটা বড় দেন তাও কোনো সমস্যা নেই লাস্টের দিকে গিয়ে। মানে যেভাবে দেখতে ভালো লাগে আর কি, বা পড়তে বোঝা যাচ্ছে, এ হবে, এটা কোনো ক্যামেল কেস। আচ্ছা, তো এইভাবে কি আমরা ভ্যারিয়েবলের নেম নাম দিতে পারবো। তো প্রথম হচ্ছে বার লিখবো, তারপর হচ্ছে এটা মিনিংফুল নেম, উল্টা পাল্টা নাম দিব না। ধরেন হচ্ছে এ কি, পি ইকুয়ালস টু 20, হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে হয়তো আপনি দিতেছেন বোঝার জন্য। বাট যখন আমরা লং রানে কোড করব, বা হচ্ছে আমরা কোনো অ্যাপ্লিকেশনে কোড করবো, তখন অবশ্যই ভ্যারিয়েবল দিয়ে দেওয়া যাবে না। কারণ এটা এ দ্বারা কি বোঝাচ্ছে, বি দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। ইনস্টেড আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম্বার ওয়ান, নাম্বার টু, ঠিক আছে, এজ, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মিনিংফুল ভ্যারিয়েবল দেন, তাহলে যে কেউ এসে কোডটা বুঝবে। আচ্ছা, এই ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটা রাখা হচ্ছে, এখন এ দ্বারা কি বোঝাচ্ছে, মানে বোঝার কিন্তু কারো স্বার্থ নেই, তাই না? তো এই জন্য বললাম ভ্যারিয়েবলের কি অবশ্যই মিনিংফুল হইতে হবে। আচ্ছা, স্পেলিং ভুল লিখছিলাম এখানে, রাইটিং ভ্যারিয়েবলস ইন ক্যামেল কেস, ওকে, অর স্নেক কেস। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট যে পয়েন্টটা বলছিলাম, ফোর, নেম শুড বি মিনিংফুল, অ্যাভয়েড ইউজিং এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এখানে মনে হয় কোনো এরর দিচ্ছে। আচ্ছা, এটা কোনো বড় বিষয় না, এটা আমি জাস্ট কনসোল চলে যাবো, মানে এগুলো পাচ্ছে না এই জন্য আর কি এরর দিচ্ছিল। ওকে, সো এভাবে আমরা ক্যামেল কেস, স্নেক কেস আমরা জিনিসগুলো লিখলাম, ভালো কথা। তো ভ্যারিয়েবলস এ আরেকটা বিষয়, আমরা কখনো শুরুর দিকে নাম্বার ইউজ করবো না, ঠিক আছে? we cannot use a number তো আমরা একটা নাম্বার কখনো ইউজ করতে পারবো, নাম্বার ইউজ করলে কেটে এরর দিচ্ছে, দেখছেন? ওকে, তো নাম্বার ইউজ করা যাবে না। তো যেটা বললাম যে নাম্বার ইউজ করা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। আপনি চাইলে ডলার সাইন দিয়েও শুরু করতে পারেন, আর হচ্ছে নেই, যদি ডলার সাইন দিয়েও দিয়ে দেন, তাহলে যদি কনসোল ডট লগ করি, ডলার সাইন নেই, তাহলে কিন্তু সেটা কাজ করবে। তো আপনি চাইলে ভ্যারিয়েবল ডলার দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সেটা কোনো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় ডলার সাইন, তো আমরা সেটা ডলার ইউজ করতে পারি, মানে ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য। ওকে, ঠিক আছে, এটা একটা অপশন, জানেন একটা, যদি ইচ্ছা করে আপনি ইউজ করতে পারেন। ওকে, খুব কম সময় দেখবেন আমি ডলার ইউজ করতে, বেশিরভাগ সময় দেখেন ক্যামেল কেস না স্নেক কেসে লেখা থাকে, বেশিরভাগ সময় ক্যামেল কেস মানুষ লেখে। আচ্ছা, এরপর হচ্ছে স্পেশাল টাইপ কিছু হচ্ছে ভ্যারিয়েবলস হয়, যেগুলো হচ্ছে আমরা বড় হাতের লিখি, যেমন হচ্ছে ভ্যারিয়েবলস। আচ্ছা, এরপরে এক কাজ করি, এক্সাম্পল দেখি। স্পেশাল কেস কি হইতে পারে? স্পেশাল কেস যেমন হচ্ছে আপনি এপিআই কি রেডি করছেন, ঠিক আছে, এপিআই কিটা অনেক বড় একটা ডিজিট, ঠিক আছে, তো আপনি লিখতে পারেন যে var এপিআই কি ভ্যালুটা হচ্ছে এপিআই আন্ডারস্কোর, তখন দেখেন এটা কি স্পেশাল একটা রিজার্ভ জিনিস, এপিআই কি হইতে পারে, বা একটা অ্যাড্রেস, একটা ভ্যালু, সেটা আপনার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা আমাদের মোটামুটি ইউনিভার্সাল ইউজ করা হয়। তো সেগুলো আমি কি করবো, বড় হাতে লিখতে পারি, কিন্তু আমরা ক্লাস করতে করতে অভ্যস্ত হয়েছে কোনগুলো বড় হাতের করবো, কোনগুলো না। বাট ম্যাক্সিমাম আমরা ক্যামেল কেসে লিখবো, কিছু স্পেশাল কেস থাকবে সেগুলো বড় হাতে দিতে পারে। এখন একটা ভ্যালু দিতে পারি, পিরিয়ড রান্না হতে পারে, এটা একটা এপিআই কি যে কোনো নাম্বার হতে পারে। ওকে, যাই হোক, ওকে, সো এভাবে কি আমরা হচ্ছে স্পেশাল কেসে আমরা পুরোটা বড় হাতে লিখবো, এটা আমরা কখন করবো সেটা আমরা জানবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ভ্যারিয়েবল কিভাবে লিখবো সবাই বুঝতে পারছি, একটু চ্যাট রেসপন্স করবে, যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারে।
আচ্ছা, তো আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল ডিফাইন। এখন আমরা একটু ক্যালকুলেশন দিকে আসি। প্রচুর আমরা ভ্যারিয়েবল দেখলাম, আমি এগুলো লিখে দিলাম, কনসোল লগ গুলো একটু কমেন্ট করে রাখলাম। উইস্টন ফর টপিক। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ক্যালকুলেশন করব। ধরেন আমি খুব ইজি কাজ করি, যেহেতু আমরা মাত্র শিখতেছি। ওকে, তো প্রথম আমরা ধরেন ভ্যারিয়েবল নামগুলো দেওয়া বুঝতে পারছি, এভাবে অনেক কাজ করতে হবে। তো এটা আসলে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, মুখস্থ কিছু নাই। তো খালি রুলসগুলো একটু মাথায় রাখলেই হবে। এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখবো। ঠিক আছে, তো প্রোগ্রামটা হচ্ছে অনেকটা এরকম, যে write a program where you will be able to find the sum, division, subtraction, multiplication of two number। মানে দুইটা নাম্বারের মধ্যে যোগফল, এরপর ভাগ, গুণ সবই আমরা মোটামুটি বের করতে পারবো। এমন কি একটা কোড দেখতে হবে, খুবই সিম্পল। দুইটা নাম্বার, তো দুইটা নাম্বার আমার কি আগে বলে দিতে হবে। ঠিক আছে, দুইটা নাম্বার বলে ফেলি। নাম্বার ওয়ান লিখতে পারি নাম ওয়ান, এটার ভ্যালু কত 40। এরপর ভার নাম টু, এটার ভ্যালু কত 50। ঠিক আছে, এখন ইচ্ছা মতো 500 দেন 600 দেন, ডাজেন্ট ম্যাটার, ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবো। আচ্ছা, আমরা দুইটা নাম্বার নিয়ে নিলাম, টু নাম্বার নিলাম। এরপর বলছে এইটার মধ্যে এইগুলা বের করতে। তাহলে কিভাবে বের করব? আমরা দুইটা কাজ করতে পারি। কি করতে পারি? যে চাইলে ডিরেক্ট কনসোলের মধ্যে বলতে পারি যে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, এটার ভ্যালু কি বের করে দাও। সেভ দিলাম, 930, মানে দুটো যোগফল হচ্ছে কত 930, সে বের করে দিচ্ছে। তো এটাকে একটা আরেকটু অপটিমাইজ ওয়ে আমরা করতে পারি। মানে অপটিমাইজ বলতে যেটা একটু গুছাইতে পারি, যেমন হচ্ছে লিখতে পারি যে অ্যাডিশন। ঠিক আছে, বা হচ্ছে সাম লিখতে পারি, যেমন একটা লিখতে। সাম মানে হচ্ছে অ্যাডিশন। দুটো অ্যাডিশন কি হবে? নাম্বার ওয়ান প্লাস হচ্ছে নাম্বার টু। সেভ দিলাম। তো এখন যদি আমি এখানে যদি লিখি যে অ্যাডিশন, সেভ দিয়ে ওই 930 আসতেছে। তা এখন দেখতে একটু ইজিলি বোঝা যাচ্ছে যে অ্যাডিশন বলতে কি বোঝাচ্ছে, এই দুইটার যোগফল বের করতেছে। তো সেম ভাবে আমরা সাবট্রাকশন বের করতে পারি, যেটা কি বিয়োগ করে দিলাম। ওকে, তো সেম ভাবে আমরা মাল্টিপ্লিকেশন বের করতে পারি। তো মাল্টিপ্লিকেশন কি বোঝাচ্ছে? এটা হচ্ছে স্টার বা অ্যাস্টেরিক্স ইউজ করে, মানে দুটার মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে, নাম্বার ওয়ান আর নাম্বার টু। তো একটা ইজি করার জন্য আমি 10 আর হচ্ছে এখানে 2 দিই। ঠিক আছে, আচ্ছা, তো 10 আর 2 কত করে ঠিক আছে, মাল্টিপ্লিকেশন আমরা তো যোগ করছি, 12 হয়েছে। আচ্ছা, তো আমি আলাদা আলাদা করি। আচ্ছা, তো আমরা কনসোল করলাম সাবট্রাকশন, কনসোল করলাম মাল্টিপ্লিকেশন। ওকে, সো প্রথমটা হচ্ছে আমাদের কি সাবট্রাকশন 12, পরেরটা কি সরি অ্যাডিশন 12 মানে যোগ হয়েছে। এরপর হচ্ছে সাবট্রাকশন মাইনাস হয়েছে, মানে 10, 10 মাইনাস 2 8। মাল্টিপ্লিকেশন মানে গুণ হবে, সো 2 10 20 হয়ে গেছে। তার মানে তিনটাই পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, তো এখন কনসোলে হয়তো পড়তে আমার একটু বিরক্ত লাগছে, মানে কি যে পারফেক্টলি বোঝা যাচ্ছে কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে। এটা আমরা আরো সুন্দর করতে পারি চাইলে। চাইলে বলতে পারি যে প্রথম যে ভ্যালুটা সেটা কি অ্যাডিশন। এটা কি করতে হবে? জাস্ট নাম দিলেন অ্যাডিশন, একটা কমা দিয়ে দিলেন। কমা দিলে কি হবে? সে দুইটাকে আলাদাভাবে ট্রিট করবে। ঠিক আছে, কি দুইটাকে আলাদাভাবে ট্রিট করবে। আমরা চাইলে সবগুলোকে এক লাইন লিখতে পারি, দেখেন অ্যাডিশন, কমা, মাল্টিপ্লিকেশন, তাহলে তিনটা আলাদা আলাদা প্রিন্ট করবে। দেখেন তিনটা আলাদা আলাদা প্রিন্ট করছে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমি আপনাকে আগেও বলছিলাম যে আমরা যখন এখানে কোনো সেন্টেন্স লিখবো কনসোলের মধ্যে বা ভ্যারিয়েবলের মধ্যে, সেন্টেন্স বা কোনো ধরুন ওয়ার্ড বা লেটার লিখবো, অবশ্যই সেটাকে আমরা কি ওই ইনভার্টেড কমার মধ্যে লিখবো। ডিরেক্টলি এভাবে লিখলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এখন দেখেন অ্যাডিশন 12। তো এখন আমি যেটা কোলন দিই, আরো সুবিধা হচ্ছে, এটা অ্যাডিশন হচ্ছে 12 আসছে। তো সেম ভাবে আমরা কি করতে পারি? মাল্টিপ্লিকেশন করতে পারি। জাস্ট কমা দিয়ে দিব। কমা দিয়ে কি বুঝায়? যেটার ধরে আমি এট টাইম অনেকগুলো রেসপন্স কনসোল দেখা যাচ্ছে, তখন আমি ওগুলো করতে পারি। ওকে, এই আর কি, বিষয়টা কিছু না। আর কমা দিলে অটোমেটিক স্পেস তৈরি হয়, আপনার স্পেস দেওয়া লাগবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন হবে একটা।
এই তো এখন দেখেন, এখন দেখতে কিন্তু কোডটা আমি গুছাবো, তাই না? যে অ্যাডিশন বের করছি, অ্যাডিশন কোলন 12, সাবট্রাকশন কোলন দিছি, এই লেখাটা উভয় এখানে চলে আসছে, আর কিছু না। এরপর ভ্যালুটা বসেছে, ভ্যালু কোনটা এখানে যেটা হয়েছে, কি হয়েছে, নাম্বার 1 আর নাম্বার 2 এর বিয়োগ করছি আমরা, আর হয়েছে। এটা তো আমরা মুখেও করতে পারি, তাই না? বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা করার ট্রাই করলাম। আর লাস্টলি আরেকটা অপারেটর আমরা দেখি, এগুলো কি বলে, এগুলোকে বলা হচ্ছে অপারেটর। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিশন সাবট্রাকশন। ওকে, তো ডিভিশনটা আমরা করে ফেলি, একটি শিখা হয়ে গেল। এবার জাস্ট একটা স্ল্যাশ দিবেন, এটা হচ্ছে আমার ডিভিশন হিসেবে কাজ করে। তো ডিভিশনটাকে আমি এখানে বলে দিলাম, মানে ভাগ হবে। তো 10কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 5 হয় না? 5 কিন্তু হয়ে গেছে। তো রেজাল্ট কিন্তু পারফেক্ট হিসাব দেখতে পারতেছি আমরা। কলম দিয়ে দিই, দেখতে আরো সুন্দর লাগবে এই যে। ঠিক আছে, তো আমরা এই যে একটা প্রোগ্রাম লিখতে বলছি, যে প্রোগ্রামের কাজ কি, 2টা নাম্বারের মধ্যে এই জিনিসগুলো বের করবো। আমরা সবগুলো কি বের করে ফেলছি, এরপর কনসোলে দেখাই দিলাম। That's it. সবাই কি বুঝতে পারছি জিনিসটা কিভাবে করা হয়েছে বা কিভাবে কাজ করতেছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা একটু বোঝার ট্রাই করি, চলো। সেটা হচ্ছে, এই যে আমি এটাকে বারবার বলতেছি ক্যারেক্টার, বা একবার বলছি লেটার, একবার ওয়ার্ড, অনেক কিছু বলতেছি, তাই না? তো এটা আসল নামটা কি? এরপর এই যে এটাকে আমরা কি বলতে পারি প্রোগ্রামিং ভাষায়, এদের কিন্তু নাম আছে বা টাইপ আছে, এইগুলাকে বলে ডেটা টাইপ। ঠিক আছে, তো আমরা সব তো একদিনই শিখবো না, আমরা 2-3টা জিনিস শিখবো আজকে, তো সামনে আরো বাড়বে আর কি। তো তো যেহেতু আমরা এগুলো ইউজ করতেছি, আমাদের নাম জানা অবশ্যই প্রয়োজন আছে। ওকে, আচ্ছা। সো ডেটা টাইপ কি জিনিস? আচ্ছা, ডেটা টাইপ হচ্ছে, আপাতত আমরা 2টা জিনিস শিখি। ডেটা টাইপ, আচ্ছা, তো ডেটা টাইপ বলতে আমি কি বুঝেছি, যেটা কি টাইপের ভ্যালু, কি টাইপের ডেটা। তো আমরা এটাকে আমরা কি বলি বলো তো, এটা চ্যাটেল এখন, তো এটা কি টাইপের ডেটা, দেখে কি মনে হচ্ছে? চ্যাট রেসপন্স করেন তো। এটাকে আমরা নর্মালি কি বলি? নাম্বার, রাইট? এটাকে নাম্বার, তাই না? তো প্রোগ্রামিং ভাষায় এটাকে নাম্বারই বলে। ঠিক আছে, তো নাম্বার কি, এটা ডেটা টাইপ। ওকে, আচ্ছা, তো নাম্বার। তো এরপর এরকম অনেকগুলো আছে, তো এটা কি বলি? তো ধরেন আমি একটা জিনিস যেটা আমি জানি না যে কি বলে, তো খুব ইজিলি আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে দেখে এগুলি কিভাবে বের করতে হয়, তারপর আমি এখানে আসতেছি। আচ্ছা, সো এই যে ধরেন আপনি চাচ্ছেন একটা ভ্যারিয়েবল লিখলেন, var, এটাকে ধরেন হচ্ছে ইউজার নেম। আপনি প্রিন্ট, ইউজার নেম ধরেন হচ্ছে কি জেএস, বা ইউজার নেম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা ইউজার নেম। ওকে, আচ্ছা, তো আপনি চাচ্ছেন ইউজার নেমটা কনসোলে দেখাইতে। আমি যদি কনসোল লগ ইউজার নেম করি, সেভ দিই, তাহলে জাভাস্ক্রিপ্ট চলে আসছে, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন আমি দেখতে চাচ্ছি এই জাভাস্ক্রিপ্ট বা ইউজার নেমের টাইপটা কি, এটা কি টাইপের ডেটা। এটা কিন্তু ইনবিল্ট একটা তোদের অপশন আছে, কি লিখতে হয়, টাইপ অফ, কি লিখতে হয়, টাইপ অফ। যদি সেভ দেই, তাহলে কি আছে, স্ট্রিং। তার মানে এই যে বিষয়টা, এটা হচ্ছে কি একটা স্ট্রিং। ওকে, সো আমরা ডেটাটা 2 ভাবে পাইলাম, একটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে কি স্ট্রিং। তো এটা এই দুটো আপনার কাছে এনাফ। সো নাম্বার আর স্ট্রিং 2টা শিখলাম, আর অনেকগুলো আছে। তো যদি আমি দেখি, এই যে আমি যদি দেখতে চাই যে এই যে নাম্বার 1, নাম্বার 2 বা অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো কি জিনিস, তখন চেক করে দেখি। টাইপ অফ নাম্বার 2, আচ্ছা, 2 হচ্ছে আমাদের, সেভ দিলাম, নাম্বার। তো টাইপ অফ নাম 2 কি, নাম্বার। টাইপ অফ ইউজার নেম, ইউজার নেম কোনটা, জাভা স্ক্রিপ্ট এটাকে বলে। এটার টাইপ কি, স্ট্রিং। তার মানে যেগুলো হচ্ছে আমরা ইনভার্টেড কমাতে লিখতেছি, বা যেগুলো সেন্টেন্স বলেন, ওয়ার্ড বলেন, লেটার বলেন, এগুলো আমরা কিভাবে লিখবো, এই ইনভার্টেড কমার মধ্যে লিখবো, সেগুলোকে আমরা বলি কি, স্ট্রিং বলি প্রোগ্রামিং ভাষায়। ঠিক আছে, এটা কি একটা ডেটা টাইপ। টাইপটা কি, টাইপ হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার বলি অনেক সময়। ঠিক আছে, তো এটাকে আমরা স্ট্রিং বলবো, আর এইগুলোকে আমরা নাম্বারই বলবো। ঠিক আছে, এটার আলাদা নাম। ওকে, আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো ভ্যালু আছে, আমরা সামনে শিখবো, আজকে তো কনফিউজ করবো না আপনাদেরকে। আচ্ছা, তো সবাই কি বুঝতে পারছি যে স্ট্রিং কি জিনিস আর নাম্বার কি জিনিস? হ্যাঁ, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন বলে, এই দুইটার মধ্যে লিখলেই কি, স্ট্রিং। ঠিক আছে, সেভ দিলে যদি ডাবল কোড হয়ে যায়, এটা কারণ এটার মধ্যে পিটিআর সেট আপ করা আছে, এর জন্য একটু ওরা এটাকে ফিক্স করে দিচ্ছে আর কি। তো সিঙ্গেল কোড বলেন, ডাবল কোড বলেন, এটাকে আমরা কি বলবো, স্ট্রিং বলবো। কি বলবো, স্ট্রিং। ওকে, আচ্ছা, কারণ আমি যদি লিখি ইউজার নেম হচ্ছে আপনার নাম, এখন জাভা স্ক্রিপ্ট সেভ দিই, একটা এরর দেখছেন, জাভা স্ক্রিপ্ট নট ডিফাইন।
কারণ যখন আপনি নর্মালি নাম দিবেন, সেটা কি বুঝাচ্ছে, এটাকে ভ্যারিয়েবল বুঝাচ্ছে, তারা এটাকে একটা পার্ট হিসেবে ধরতেছে, একটা ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে না। ঠিক আছে। আচ্ছা, তো এটাকে এছাড়া এগুলো তো অলরেডি ডিফাইন করছি, তাই না, একটা ভ্যারিয়েবল লিখছি আমরা এইভাবে, এটা মধ্যে কোনো কোটেশন কিছুই দিইনি, তাই না। আচ্ছা, সো এটা রেফারেন্স এরর দিবে, এটা রেফার করতেছে একটাকে, যেটা অবশ্যই এখানে ইকুয়ালস এর পরে অবশ্যই আমরা একটা ভ্যালু প্রিন্ট করছি। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এটা আমাদের ক্ষেত্রে আপাতত আমরা এটা কোনো ভ্যালু নাম্বার হইতে পারে, সেটা স্ট্রিং হইতে পারে, যে কোনো একটা কিছু রাখতে হচ্ছে, ইউজার নেম আমি আগে রাখি, তাহলে ধরেন হচ্ছে কি আছে, মানে আহমেদ, আহমেদ শাকিব। এখন তুমি টাইপ দিই স্ট্রিং, যদি প্রিন্ট করতে চাই, বা টাইপ অফ ইউজার নেম কমা ইউজার নেম, আমি অনেকগুলো বললাম তো, কমা কমা যতগুলো চাইলে আমি ভাবে লিখতে পারি, তাহলে ভ্যালুটা দেখাবে স্ট্রিং আহমেদ শাকিব। এটা গেলে এরকম সম্পর্ক, আমি কমাতে যতগুলো ইচ্ছা ভ্যালু প্রিন্ট করতে পারি, ডাজেন্ট ম্যাটার, এটাকে ভালো দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাই হোক, তখন তো করলাম না, বাট করা যাবে, সব যত ইচ্ছা আপনি কমা কমা দিয়ে করতে পারেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি, আমরা যদি কোনো কিছু টাইপ বের করতে চাই, যেটা টাইপটা কি, আমরা টাইপ অফ দিয়ে ওই ভ্যারিয়েবলটা পাস করে দিলে বলে দিবে এটা হচ্ছে স্ট্রিং বা নাম্বার। আমি যদি এভাবে বলতে পারি, টাইপ অফ, হ্যালো যদি লিখি স্ট্রিং, তাই না। আর টাইপ অফ যদি আমি বলি 40 বা 30, এটা কি নাম্বার। 60 নাম্বার লাইন, এই 60 নাম্বার লাইন, 59 নাম্বার লাইন, এই 59 নাম্বার লাইন। ওকে। তো ওরাই বলে দিবে যে কোনটা কি জিনিস। তো আমরা দুটো ডেটা টাইপ শিখলো, একটা নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কোনটাকে বলে, আমরা সিঙ্গেল কোড বা ডাবল কোড মধ্যে যাই লাগে সেটা হচ্ছে কি আমাদের স্ট্রিং। ওকে। আচ্ছা, আর স্ট্রিং অবশ্যই আমরা সিঙ্গেল বা ডাবল কোটের মধ্যে লিখবো, এছাড়া যদি লিখি তাই এরর খাবো। ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই? আচ্ছা, তো আমরা এখন আসি যে ওকে, সো কমন মিস্টেক গুলো আমরা একটু দেখি। ঠিক আছে। তো কমন মিস্টেক আমাদের সময় প্রায় সময় হয়, যদি আমার একটা নাম্বার দেওয়া আছে হচ্ছে ইউজার নেম আহমেদ শাকিব, নাম্বার টুর ভ্যালু কিন্তু 2, তো এখন যদি কেউ একটু কষ্ট করে যদি লেখে, আচ্ছা এগুলো আমি আপনাদের একটু কনসোল অফ করে দিলাম, ঠিক আছে, আচ্ছা কমেন্ট করে দিলাম যাতে না দেখেন। তো আমি বললাম, যদি ইউজার নেম আর নাম্বার, এটা কি, এটা একটা স্ট্রিং, এটা একটা নাম্বার, তাই না, এটা আমরা জানি, এটা হচ্ছে আমার একটা নাম্বার, এটা একটা কি স্ট্রিং। এখন আমি চাচ্ছি যদি স্ট্রিং আর নাম্বার যোগ করা হয় তাহলে কি আসবে, তো কি বলতে পারবেন? যদি এই ইউজার নেম আর নাম্বার তো যোগ করে দিই তাহলে কি আসবে রেজাল্ট, তার কোনো আইডিয়া আছে? ইউজার নেম প্লাস হচ্ছে আমার এখানে কি নাম্বার, কি আছে, নাম্বার ওয়ান যোগ করে দেবো, তাহলে কি আসবে কথা? আচ্ছা, তো আমি যদি সেভ দিই তাহলে কি আসছে, আহমেদ সাকিব 10। কেন? টাইপ দেখতে কি অবস্থা, তো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে ফেলি, যে নিউ, আচ্ছা পার নিউ টাইপ, নাম, নামটা আমি নিউ টাইপ, এটার কাজ কি, এটাকে যোগ করে দেওয়া। ঠিক আছে, যোগ করে দিলাম, এখন যোগ করে কিছু একটা পাবো, তাই না। তো আমি নিউ টাইপের কনসোল করলাম, ওই একই জিনিসই পাবো ঘুরে ফিরে, তাই না? আহমেদ 10 তো এটা কি, টাইপ দেখি চলেন, টাইপ অফ স্ট্রিং। তার মানে আমরা যা বুঝলাম, যদি একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং কে যোগ করা হয় তাহলে আমার কি দিবে, সে সে একটা স্ট্রিং দিবে। ওকে, এটা হচ্ছে এমন অনেক এরকম, স্ট্রিংটা নাম্বার যদি যোগ করি কখনো, তাহলে আমাকে সে কি দিচ্ছে, স্ট্রিং টেন করতেছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে ছোট বড়। ওকে। আচ্ছা, হ্যাঁ একসাথে দেখাবে, অবশ্যই একসাথে দেখাবে, সেটা ঠিক আছে, বাট কি টাইপটা, কি টাইপটা হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে। তো অবশ্যই এখন আমি এখানে কিন্তু যোগ কিন্তু হচ্ছে না, এখন যদি আমি আহ যদি এমন কোনো কেস হয় যে নাম্বার 20 মানে ইউজার নেম ভ্যালু 20, মানে স্ট্রিং এর 20, কি স্ট্রিং 20, নাম্বার 20 লাগে, স্ট্রিং 20, আর এখানে নাম্বার ওয়ানের ভ্যালু 10, তো কত হয় এখানে, কত হয়, কত 10 আর 20 যোগ করে তো একটা 30 আসার কথা, তাই না, হয়েছে হয় নাই, কি হয়েছে উল্টা পাশাপাশি বসে গেছে, মানে দুইটা জোড়া লেগে গেছে বেসিক্যালি, কোনো কিন্তু ক্যালকুলেশন কিন্তু হয় নাই। কেন? এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, আর স্ট্রিং নাম্বার নাম্বার যোগ করলে কি হয়, স্ট্রিং হয়, কোনো ক্যালকুলেশন হওয়ার কথা, নাম্বার নাম্বার যোগ করলে একটা না একটা ক্যালকুলেশন হবে, তাই না। এখানে নর্মালি কি হবে, স্ট্রিং হয়ে যাবে, দেখুন 2010 চলে আসছে। ওকে, আর এটা টাইপটা কি, টাইপ স্ট্রিং হয়ে গেছে, টাইপ দেখি, ওকে, দেখলি বুঝি স্ট্রিংটা হচ্ছে একটু সাদা কালারের, ব্রাউজার দেখা যায়।
আর নাম্বারটা হচ্ছে একটু কি একটু বেগুনি কালারে বোঝা যায়, খুব ইজিলি ব্রাউজারে বোঝা যায়। যদি নাম্বার 2 প্রিন্ট করি, বেগুনি কালার দেখা যাচ্ছে, মানে ইজি, এবার কালার দেখো আইডেন্টিফাই করা যায় যে টাইপটা কি হচ্ছে। ওকে, আচ্ছা গেল। বাট এমন কি হইতে পারে আমার হচ্ছে একটা ইউজার নেমের জায়গায় থাকুক। তো আমার ধরেন হচ্ছে নাম্বার 2, আমি এখন কি করলাম আর একটা ভ্যারিয়েবল লিখলাম। কি ভ্যারিয়েবল লিখলাম? যে var ভ্যারিয়েবল নাম হচ্ছে নাম্বার, আমার নাম্বার 3 ভ্যারিয়েবল, ওটা ভ্যালু হচ্ছে 40। সাপোজ নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম, এই নিউ টাইপটা আপলোড থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো নাম্বার 3 ভ্যারিয়েবল তৈরি করলাম, আমি নাম্বার 4 একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, নাম 4। নাম 4 এর ভ্যালু কত? ধরেন হচ্ছে স্ট্রিং 40, মানে 40 আর 40 আমি যোগ করি, তাহলে কি হয়? সো কনসোল ডট লগ, দেখেন সবাই, যে নাম্বার 4 প্লাস হচ্ছে গুণ নাম্বার 3, যদি সেভ দেই তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আবার কিন্তু ঠিক মতো কাজ করতেছে, করতেছে স্কোর কিন্তু ঠিক মতো জায়গা মতো কাজ করতেছে। তো আর একটু যদি বুঝাই, এইভাবে না দিলে আপনি এভাবে করতে পারেন। কনসোল ডট লগ, একটা 30-এর নাম্বারের সাথে আমি 10-এর স্ট্রিং ভাগ দিব, তাহলে কত হয়? 3। এখানে কিন্তু ঠিক মতোই রেজাল্ট কাজ করতেছে। বুঝছেন, ইন্টারভিউ তো আক্স করে যে আমি যদি এখন এই নাম্বার 30-এর 10-কে নাম্বার 3 স্ট্রিং দিয়ে ভাগ দিই, তাহলে কি স্কোর কি আসবে বা রেজাল্ট কি আসবে? আপনি বললেন হয়তো বা কিছুই আসার কথা না, বা এরকম রাস্তার কথা আপনি বলতেই পারেন, স্বাভাবিক। তো অবশ্যই তখন কি ওই কাজটা কিন্তু অবশ্যই হবে, মানে ওই ক্যালকুলেশন বা অপারেশনটা অবশ্যই রান করবে। এই যে আমরা প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন করছি, এগুলো কি বলে? এগুলো অপারেশন বলে আর কি। ঠিক আছে, প্রোগ্রামিং ভাষায় কি বলে? অপারেশন বলে, বা ম্যাথমেটিক্যাল অপারেশন বোঝায়। তো অপারেশন গুলো কিন্তু কি পারফেক্টলি কাজ করবে। দেখেন, এই 30-কে 10 দিয়ে ভাগ করছি, স্ট্রিং 10 দিয়ে ভাগ করছি, তাও কিন্তু কাজ করতেছে। বাট এটা কিন্তু প্রপার ওয়ে না। হয়তো কাজ করছে ঠিক আছে, বাট ইন ফিউচারে বাগ হইতে পারে বিভিন্ন, আহ, যখন সফটওয়্যার বানাবেন বা হচ্ছে অ্যাপ্লিকেশন বানাবেন। বাট এগুলো খেয়াল রাখতে হবে, আমরা যাতে এটা নাম্বারে কনভার্ট করে দিই। ওকে, বাট কাজ করবে ঠিক আছে, বাট কাজ করবে মানে এটাতে আমি এটা অলওয়েজ ইউজ করি। ওকে, আচ্ছা, তো এরপর কি আছে, এবার যদি সেভাবে যদি মাইনাসও করি, যে 30 - 10, 30 - 10 20, এটা কিন্তু কাজ করতেছে। বাট এভাবে আমরা ইউজ করবো না। ওকে, আর অ্যাডিশনের ক্ষেত্রে কি হচ্ছে? তখন যোগ, তখন কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে। আমি 10-এর সাথে 10 যোগ করলাম, তখন কি আবার স্ট্রিং হয়ে যাচ্ছে। একমাত্র অ্যাডিশনের সময় কি কনক্যাট হচ্ছে বা কনকাটেনেশন বলে। তো এই সময় আমরা দেখেন যোগ হয়ে যাচ্ছে, বাট স্ট্রিং তৈরি হচ্ছে নতুন একটা, ও নাম্বার বা ক্যালকুলেশন বা অপারেশন হচ্ছে না। বাট অন্য ক্ষেত্রে সেখানে কিন্তু ঠিকই ক্যালকুলেশন হচ্ছে। তো এটা একটু আপনার মাথায় রাখতে হবে। ওকে, বাট আমরা এভাবে কখনোই করবো না, যে একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারের গুণ করতেছি, ভাগ করতেছি, বিয়োগ করতেছি, এগুলো করবো না। ঠিক আছে, আমরা অবশ্যই নাম্বার সাথে নাম্বারের কাজ করবো। ওকে, আর যদি কোনো কেসে এটা স্ট্রিং থাকে, নাম্বারে কনভার্ট করতে, সে আমরা কনভার্ট করে নিব। সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আপাতত এটুকু এনাফ। সবাইকে বুঝতে পারছি? এটা ওদের বিল্ট ইন জিনিস, কেন হয়। বাট জিনিস জানতে হবে যে কি এবার কি কি হচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? আচ্ছা, তো যদি আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, টাস্কটা হচ্ছে খুবই সিম্পল, যে আমাকে ধরেন হচ্ছে এখানে কি আছে, আচ্ছা এখানে তো ইউজার নেম দিয়ে রাখছে। এই যে প্রোগ্রাম লিখতে বলছি, যেখানে আমি ভাগ, গুণফল বা যে বের করতে বলতেছি, ঠিক আছে, ভালো কথা বের করতে বলতেছি। তো আপনার যদি টাস্ক দেওয়া হয়, এটা একটা, আমি ক্লাসরুমে কোশ্চেনটা লিখে দিব। কোশ্চেনটা হচ্ছে এমন যে 3টা সাবজেক্ট আছে, ম্যাথ, ম্যাথের নাম্বার দেওয়া আছে, ইংলিশের নাম্বার দেওয়া আছে। আপনাকে বললাম যে একটা প্রোগ্রাম লেখো, যেখানে কি হবে 3টা সাবজেক্টের নাম্বার দেওয়া আছে, ধরেন ম্যাথ, ইংলিশ আর সায়েন্স। তো ম্যাথের আপনি দিলেন var, আপনি ধরেন ফর এক্সাম্পল লিখছেন যে var ম্যাথ ইকুয়ালস টু 20, ম্যাথে সে 20 মার্ক পাইছে। var সায়েন্সে যদি বলি, SCIENCE, সায়েন্সে ধরেন হচ্ছে 50 পাইছে। var ইংলিশে ধরেন হচ্ছে সে 60 পাইছে। ঠিক আছে, আপনি 100-র মধ্যে 3টাকে মার্ক দিয়ে ফেললেন, বললাম। তো আপনাকে বলবো যে এগুলোর মধ্যে কি অ্যাভারেজ বের করতে, মানে সে গড়ে কত মার্কস পাইছে, মানে গড় বের করবেন। পারবেন না? তো খুব এটা জাস্ট চিন্তা করতে কিভাবে করা যায় প্রোগ্রামিং ভাষা। হয়তো আপনি খাতা কলমে খুব সহজে বের করবেন, 3টা সাবজেক্ট দেওয়া আছে, এর মধ্যে অ্যাভারেজ কত হবে, তাই না?
এটা আপনি হাতে কলমে করতেছেন, এটা আপনি নিজে একটু ট্রাই করেন, প্রোগ্রামিং ভাষায় কেমনে করা যেতে পারে। তো খুবই সিম্পল একটা জিনিস, বাট তাও একটু নিজেরা ব্রেনটা খাটাতে, নিজে কতটুকু ব্রেন খাটায় কাজ করতে পারেন। বাট আমরা সবই আস্তে আস্তে করবো। তো আজকের জন্য মোটামুটি আমি এতটুকু রাখতেছি। আমি আর টপিক বাড়াচ্ছি না, কারণ যখন বেশি শিখাবো তখন মনে হয় অনেক কিছু শিখে করতেছি বা কিছুই ভালো করতেছে না। তো আরেকটা জিনিস ট্রাই করে দেখাই দিই আপনাদেরকে আমি, যে আমরা যেমন এখানে কোড করতে পারতেছি, তো সেম ভাবে আমি চাই মাল্টিপল টাইম যদি স্ক্রিপ্ট লিখতে পারবো। ঠিক আছে, আমি যা স্ক্রিপ্ট লিখতে কনসোল ডট লগ 39, তাহলে কি 39 চলে আসছে। তো আমি যদি এটাকে উপরে করি, যদি আমি একদম উপরে বসাই দিই, মানে বডির আগে সেভ দিয়ে দিই, তাহলে এই কাজ করবে না? অবশ্যই কাজ করবে। স্ক্রিপ্টটাকে আপনি যেখানেই বসান সেখানেই কাজ করবে। যদি আমি এখানে বসাই, হেডে বসাই, যেখানে কনসোল ডট লগ 69, তাহলে কি হচ্ছে দেখেন সবার উপরে ওই হেডে যেটা বসে সেটা একটা কাজ করতেছে। তার মানে কি, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, লাইন বাই লাইন কাজ করে। আরেকটা জিনিস দেখায়, অ্যালার্ট নামে কিছু একটা আছে। অ্যালার্ট কি, আমি যদি লিখি অ্যালার্ট এর, আচ্ছা, ওয়েলকাম টু মাই কোর্স, ওকে, সেভ দিলাম, সেভ দেই। এখন দেখেন একটা অ্যালার্ট চলে আসছে না, যে ওয়েলকাম টু মাই কোর্স, দেখছেন? এটাকে ব্রাউজারে অ্যালার্ট বলে। তো এটা তুমি অন করতে কি হবে, জাস্ট অ্যালার্ট দেখবেন। অ্যালার্ট একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এটার মধ্যে জাস্ট হচ্ছে কি লিখতে হবে পাস করে দিবেন। আপনি লিখে দিলেন যে ওয়েলকাম টু মাই কোর্স, আপনি যা লিখবেন সেটা এখানে দেখাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে ওয়েলকাম টু মাই কোর্স এখানে লিখছেন, সেটা কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর কি আছে, 16 উপরে আছে, বুঝার ট্রাই করুন। উপরে কি আছে, 69 আছে, 16 চলে আসছে। বাট এই নিচে 39, এই যে কোড গুলো আছে, এগুলো কিন্তু একটাও আসে নাই। এগুলো একটাও কনসোল কি এখন এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন রান করে। মানে বুঝতে পারছেন, আগে সে এটাকে এক্সিকিউট করবে, এটা শেষ হলে তারপর এটা, এটা শেষ হলে তারপর হচ্ছে কি, এই দেখেন বুঝাই, এটা শেষ হলে কি হবে, এটা রান করবে। দেখুন আমি এখানে আরেকটা অ্যালার্ট বসাই দিই, চলো থেমে যায়, যে অ্যালার্ট নিউ লাইন, ওয়েট, এটা ওকে দিব। আচ্ছা, এটা আরেকবার রিলোড দিয়ে দেখি। এই যে দেখেন, আচ্ছা আরেকবার বুঝাই। প্রথম হচ্ছে আমার কি হবে, এই স্ক্রিপ্ট বলছি কি জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন রান করে ব্রাউজারে। ঠিক আছে, প্রথমে কি আছে, কনসোল ডট ডক 69, এরপর অ্যালার্ট। অ্যালার্ট মানে কি, এখানে একটা লোডিং বার চলে আসবে আর কি, ওয়ার্নিং দিবে, এরপর অ্যালার্ট বলে। রিলোড রিলোড যদি দেই, এই দেখেন ওয়েলকাম টু মাই কোর্স, অ্যালার্ট চলে আসছে। এটা কি আছে, 69 আছে, 16 দিছি, 69 আসছে। এটা আগে লোড হয়েছে, তারপর এই লাইন এক্সিকিউট হয়েছে, এই লাইনের কাজকে এটা অ্যালার্ট দেখানো দেখাইছে, ওকে দিলাম। তারপর কি আসছে, নিউ লাইন ওয়েট, এটা কেন আসছে, এই যে আগে 39 কনসোল হবে, 39 কনসোল হয়েছে, 39 চলে আসছে। এরপর কি আছে, অ্যালার্ট নিউ লাইন ওয়েট, এরপর এটা আসছে। এগুলো কিন্তু এখন লোড হয় নাই, হয়েছে, লোড কিন্তু হয় নাই। আমি এরপর ওকে দেই, তারপর গিয়ে বাকি কিছুগুলো লোড হচ্ছে। বুঝতে পারছি? তো আমি যদি এগুলা দিই, তার আগে অবশ্যই এগুলো লোড হবে। এখন আবার 69 আগে আসছে, এরপর 39 আগে আসছে, এরপর হচ্ছে আমাদের বাকি একদম জিনিসগুলো, সাবট্রাকশন এডিশন করে কাজ করতেছে। এটা কেন, রিজন হচ্ছে জাভা স্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য আমরা কখনো স্ক্রিপ্টে একটা কি এখানে ইউজ করব না। তো আপনি এমন একটা আপনি ধরেন পুরো ওয়েবসাইটে এমন একটা কাজ করে রাখছেন, তো আপনি এখানে যদি ফাংশন লিখে ফেলেন, এটা এক্সিকিউট হতে কোনো সময় লাগবে বা এরর থাকে, তাহলে আপনার পুরো ওয়েবসাইটে কিছু দেখাবে না। এমনও হইতে পারে আমার ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে, আমার কিন্তু ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দেখা দেখাচ্ছে না, কারণ শুরুতেই আমার স্ক্রিপ্ট রান করতেছে, এটা শেষ না পর্যন্ত আমার এগুলো কিছুই রান করবে না। বুঝতে পারছি? তো এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা কখনো ব্রাউজারে টপ ইউজ করি না, বা ব্রাউজার সরি মানে এইচটিএমএল ফাইলে, আমাদের এডিটরের মধ্যে কখনো এইচটিএমএল এর মধ্যে হেডে বা বডিতে টপ ইউজ করি না। রিজন কি, পুরো ওয়েব পেজ লোড হয়ে যাবে, তারপর গিয়ে সবার লাস্টে হচ্ছে আমার এই জাভাস্ক্রিপ্ট লাইনগুলো কাজ করবে। না হলে যদি উপরে কাজ করে, যদি কোনো এরর থাকে, আমার তো পুরো ওয়েবসাইট লোড অফ করে দেবে। ওকে, সবাই বুঝতে পারছি যে আমরা জাভাস্ক্রিপ্ট কেন বডি লাস্টে লিখি। বাট নর্মালি যে যেখানে হোক সেখানেই কাজ করবে স্ক্রিপ্ট একদিন। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমরা চাইলে এখানে লিখতে পারি, অথবা আপনারা চাইলে এই যা শিখছি আমরা এই সবগুলোকে ধরে এই কপি করলাম, কপি করে আলাদা ফাইল তৈরি করছি বেসিক ডট জেএস, এখানে পাঠাই দিলাম, সেভ করে দিলাম। এখনো কিন্তু কাজ করতে চাচ্ছে, এটা হচ্ছে আগেরটা অবশ্যই সেভ দিলেন। এখানে যা করছি এগুলো সব রিমুভ করে দেবো, সব করছি এখানে যা করছি এই remove। এখন কিন্তু আর কোনো জাভাস্ক্রিপ্ট কোড এখানে রান করতেছে না।
আচ্ছা, তো আমরা কি করছি, সবকিছু একটা ফাইলে নিয়ে গেছি। আমি চাচ্ছি এই ফাইল থেকে এক্সিকিউট করাইতে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। তো কিভাবে পসিবল? আমরা জাস্ট হচ্ছে এখানে বলতে হবে যে সোর্স কোন ফোল্ডার থেকে আসবে, বেসিক্স ডট জেএস সেভ দিব। এখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা যেটা আমরা তৈরি করলাম, এখানে ওই সেম কোড গুলোই লিখবো, জাস্ট এই স্টিমের সাথে কানেক্ট করে দিচ্ছি। আর কিছু না, আগে এটার ভিতরে লিখছি, এবং ভিতরে না লিখে জাস্ট ফাইলটার নাম দিয়ে স্ক্রিপ্ট একটা লিখে ওই নামটা ধরাই দিচ্ছি সোর্সের মধ্যে। তাহলে কি কোড গুলা ওই পেজের মধ্যে দেখাচ্ছে। এভাবে করলো কি আমাদের কাজ করবে। তো আমরা সাধারণত কোড করার সময় এভাবে আলাদা একটা ফাইল তৈরি করে কোড করবো, তারপর আর সাথে কানেক্ট করা দিই। না হলে এটা অনেক বড় ফাইল হয়ে যাবে। তো আমরা যদি চাই এখানে একটা স্ক্রিপ্ট লিখি, দেখেন, যদি এখানে স্ক্রিপ্ট ট্যাগ লিখি আমরা, কনসোল ডট লগ নিউ লাইন। তো নিউ লাইনের পরে আসতেছে, আগে এই ফাইলটা লোড হয়েছে তারপর এটা আসতেছে। আমি যদি এটা আগে দিয়ে দিই তাহলে কি হইতো, তাহলে দেখেন নিউ লাইনটা সব উপরে, ঠিক আছে। তার মানে সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। সো আপনি সোর্সটা পরে দেন আগে দেন, ডাজেন্ট ম্যাটার, যদি এর আগে কোনো স্ক্রিপ্ট ট্যাগ থাকে সেটাকে লার্ন করবে। ওকে, তো এগুলো আপনাদের বুঝতে হবে। আচ্ছা, গেল। এই তো, তো এইভাবে আমরা কি করতে পারি, স্ক্রিপ্টটা একটি জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করতে পারি। ওকে, বা আমাদের এইচটিএমএল ফাইল আমরা চাইলে কোড লিখতে পারি, অথবা আলাদা করে ফাইল করেও ওইটা জাস্ট লাইনটা একটু মানে এইভাবে জাস্ট কানেক্ট করে দিলে কাজ শেষ, পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো এই কনসেপ্ট গুলো যা বুঝাইলাম এগুলো আপাতত মাথায় নিয়ে রাখেন, কারণ এগুলা হয়তো খুবই সিম্পল বিষয়, বাট অনেকের মনে থাকে না বিভিন্ন কেসে। ওকে, আচ্ছা, আর যা শিখানো হয়েছে খুবই বেসিক জিনিস, এগুলা একটু একদিন বসে জাস্ট একটু দেখা যে কি হচ্ছে। আপনাদের টাস্ক হচ্ছে, আমি ক্লাসরুমে টাস্ক দিব, ছোট্ট একটা টাস্ক দেবো, খুবই সিম্পল। তো আপনাদের এখানে দেখবেন যেগুলো পড়া, যে এখানে হোমে কি বলছে, এরপর ইন্ট্রোডাকশনে কি বলছে, ঠিক আছে। কিছু বুঝেন না বুঝেন কোনো সমস্যা নেই, বাট নিজ থেকে ট্রাই করবে। ওরা ভ্যারিয়েবলস বলতে কি বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা, তো আর অনেকগুলো আছে, এগুলো আমি শিখাবো, কোনো সমস্যা নেই। কমেন্টস ওরা কিভাবে করছে, ওকে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনি নিজ থেকে একটু পড়ে দিয়ে যাবেন। না বুঝলে কি সমস্যা নেই, বুঝতে ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই, পড়ে যাবেন। ডকুমেন্টস পড়া খুব ইম্পর্টেন্ট, হয়তো এমন কোনো ইনফরমেশন আমি মিস করে ফেলছি, আপনি হয়তো এখানে পেয়ে গেছেন, ঠিক আছে। তো এগুলো হলে একবার হলেও পড়বেন, যদি পুরোটা পড়েন আরো ভালো। বাট আপাতত যতটুকু পারেন একটা দুইটা, আমি বলবো আপ টু হচ্ছে অ্যাটলিস্ট এই অ্যাসাইনমেন্ট ডেটা টাইপ পর্যন্ত পড়েন, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়ে দেখেন কিছু বুঝেন কিনা। না বুঝতে কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট পড়াটা ভালো, ঠিক আছে। আমি ক্লাস তো সবই কভার করবো, কোনো সমস্যা নেই, বাট আপনি এগুলো অ্যাটলিস্ট পড়বেন। Okay? আচ্ছা, তো এই তো আজকে মোটামুটি এই তো। তো আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট একটা টাস্ক দিয়ে দিব, টাস্কটা সবাই কমপ্লিট করে আসবেন আর কি। মানে অ্যাটলিস্ট দেখবেন যে আপনার এটা আমি রান করতে পারতেছেন কিনা, কাজ করতেছি কিনা।